A very good welcome to all my students. সবাইকে শুভকামনা জানিয়ে ইংরেজি নাটকের ইতিহাস ও বিবর্তন সম্পর্কে সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখছি। ইংরেজি নাটকের উৎপত্তি অস্পষ্ট। এর উৎস নির্ধারণ করার মতো কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। যাই হোক, 1066 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে নরম্যান বিজয়ের পরবর্তী শতাব্দী থেকে নাটকের উল্লেখ পাওয়া যায়। অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন যে নাটক নরমানদের সাথেই ইংল্যান্ডে এসেছিল। এমন তথ্যও আছে যে রোমানরা ইংল্যান্ডে থাকাকালীন নাটক অভিনয়ের জন্য বিশাল অ্যাম্ফিথিয়েটার স্থাপন করেছিল, কিন্তু তারা চলে যাবার সাথে সাথে নাটকও তাদের সাথে চলে যায়। ড্রামা শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে, যার অর্থ ক্রিয়া বা অভিনয় বা করতে হবে। উইলিয়াম জে লং বলেন, নাটক হলো একটি পুরনো গল্প যা চোখে চোখে বলা হয়। এটি এমন একটি গল্প যা জীবন্ত অভিনয় শিল্পীদের দ্বারা কার্যকর করা হয়। আসলে নাটক হলো মঞ্চে অভিনয়ের জন্য তৈরি করা একটি ফর্ম, যেখানে অভিনেতারা নির্দিষ্ট চরিত্রের ভূমিকা নেয়, নির্দিষ্ট অ্যাকশন করে এবং কিছু সংলাপ উচ্চারণ করে। ইংল্যান্ডে গির্জার সেবামূলক কাজের অংশ হিসেবে নাটকের একটি স্বতন্ত্র ভূমিকা ছিল, যদিও ল্যাটিন চার্চ অনেক কারণে রোমান থিয়েটারের নিন্দা করেছিল। সেই কারণে দশম শতাব্দী পর্যন্ত নাটকের বিকাশ ঘটেনি, যতক্ষণ না পর্যন্ত গির্জা তাদের নির্দিষ্ট ধর্মীয় উৎসব বা আচার অনুষ্ঠানের অংশ হিসাবে নাটকীয় উপাদানগুলি ব্যবহার করতে শুরু করে। ঠিক কী কারণে গির্জা তাদের আচার অনুষ্ঠানে নাটকীয় উপাদানগুলি ব্যবহার করতে শুরু করেছিল তা অস্পষ্ট, কিন্তু এটা নিশ্চিত যে উদ্দেশ্য ছিল উপদেশমূলক, অর্থাৎ বিশ্বাসীকে তাদের ধর্মের সত্যতা সম্পর্কে গভীর উপলব্ধি দেওয়া। প্রাচীনতম গির্জার নাটকটি ছিল কুয়েম কোয়াট্রিস, অর্থাৎ আপনি কাকে খুঁজছেন। ঘটনাটি তখনকার যখন তিনজন মেরি যীশুখ্রিস্টের ফাঁকা সমাধিতে গিয়েছিলেন এবং দেবদূতের সাথে দেখা করেছিলেন। এই নাটকটি ছিল ল্যাটিন ভাষায়। সেই সময় নাটকগুলি হতো গির্জার ভেতরে। পাদ্রীরাই নাটকগুলো লিখত ল্যাটিন ভাষায় এবং তারাই অভিনয় করত। যাই হোক, সমস্ত গির্জায় নাটক পরিবেশিত হতো না, শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্যাথেড্রাল এবং মঠে হতো, যেখানে অভিনয় করার জন্য যথেষ্ট সংখ্যক পাদ্রী উপস্থিত থাকত। এসব নাটককে বলা হতো লিটার্জিক্যাল নাটক। পরবর্তীতে আসে অলৌকিক এবং রহস্য নাটক। অলৌকিক নাটকগুলি ধর্মগ্রন্থ বা বাইবেল এবং সাধুদের জীবন থেকে নেওয়া কোনো গল্পকে উপস্থাপন করতে ব্যবহৃত হতো। ইংল্যান্ডে প্রথম প্রামাণ্য অলৌকিক নাটকটি ছিল লুডাস সান্তা ডি ক্যাথেরিনা, যা 1110 সালের দিকে পরিবেশিত হয়েছিল। মূল নাটকটি কে লিখেছেন তা জানা যায়নি, তবে প্রথম সংস্করণটি একজন ফরাসি স্কুল শিক্ষক জিওফ্রে তৈরি করেছিলেন। নাটকগুলো লেখা হতো ল্যাটিন বা ফরাসি ভাষায়। এই অলৌকিক নাটকটি অনেক লোককে আকর্ষণ করেছিল এবং এর জনপ্রিয়তা প্রচুর বৃদ্ধি পেয়েছিল। নাটকগুলি প্রথমে গির্জার ভেতরে হতো, পরে বারান্দায়, তারপর প্রাঙ্গণে হতে শুরু করেছিল। কিন্তু নাটকগুলি যখন গির্জার পরিষেবাগুলিকে প্রভাবিত করতে শুরু করে এবং বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে, তখন চার্চে নাটক নিষিদ্ধ হয়। ত্রয়োদশ শতাব্দীর মধ্যে অলৌকিক নাটক চার্চের বাইরে সরে যেতে শুরু করে। অলৌকিক নাটক চার্চের বাইরে চলে যাওয়ার পর ধর্মনিরপেক্ষ সংস্থা বা টাউন গিল্ডগুলি এর সংগঠনের দায়িত্ব নিতে শুরু করে। এই সময়ের মধ্যে কিছু পরিবর্তনও আসে। চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীর মধ্যে নাটকগুলি স্থানীয় প্রাদেশিক ভাষায় অভিনীত হতো। অভিনেতারা আর শুধুমাত্র পাদ্রী ছিলেন না, বরং ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত বাছাই করা অপেশাদার অভিনেতা। শহরের চত্বরে ধারাবাহিকভাবে নাটকগুলি অনুষ্ঠিত হতো। এগুলি
পেজেন্ট নামক চলন্ত প্ল্যাটফর্মে এবং প্লেটিয়া নামক বিশেষ এলাকাতে পরিবেশিত হতো। মঞ্চ 3টি ভাগে বিভক্ত থাকত: নরক, পৃথিবী এবং স্বর্গ। বাম পাশে নরক, মাঝখানে পৃথিবী এবং ডান পাশে স্বর্গ। স্বর্গীয় চরিত্র যেমন ঈশ্বর, ফেরেশতা, সাধু বা কিছু বাইবেলের চরিত্ররা নির্দিষ্ট জিনিসপত্র সহ গির্জার পোশাক পরতেন। পার্থিব চরিত্রেরা তাদের পদমর্যাদার জন্য উপযুক্ত সমসাময়িক মধ্যযুগীয় পোশাক পরিধান করত। এদিকে শয়তান চরিত্রগুলো ডানা, পশুর নখ, চঞ্চু, শিং বা লেজ সহ কালো পোশাক পরিধান করত। 1311 সালে ভিয়েনা কাউন্সিল কর্পাস ক্রিস্টি উৎসবটি পুনরুজ্জীবিত করে। এই উৎসব প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয় এবং 3 বা 4 দিন স্থায়ী হয়, কখনো কখনো 6 দিন পর্যন্তও চলে। অলৌকিক নাটকগুলি ইংল্যান্ডের সমস্ত বড় শহরে অভিনীত হতো। এই নাটকগুলিকে কেন্দ্র করে কয়েকটি চক্র গড়ে উঠেছিল। এক একটি চক্রে সৃষ্টি থেকে বিচারের দিন পর্যন্ত পুরো কাহিনী প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। এই কাহিনীগুলি বাইবেলের কাহিনী। ইংল্যান্ডে 4টি বিখ্যাত চক্র বিদ্যমান ছিল: 48টি নাটকসহ ইয়র্ক, 25টি নাটকসহ চেস্টার, 32টি নাটকসহ ওয়েকফিল্ড এবং 42টি নাটকসহ কভেন্ট্রি চক্র। এই ধর্মীয় যুগে বাইবেলের অনুসারেই নাটক লেখা হতো এবং কোনো ধরনের পরিবর্তন সহ্য করা হতো না। এই ধর্মীয় অনুষ্ঠান ষোড়শ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল। নাটকের পরবর্তী বিকাশ ছিল নৈতিকতা নাটক। এই নাটকে চরিত্রগুলো ছিল রূপক, যেমন মৃত্যু, পাপ, ভালো এবং খারাপ দেবদূত, 7টি মারাত্মক পাপ ইত্যাদি। এই নাটকগুলির উদ্দেশ্য ছিল উপদেশমূলক, দর্শকদের নৈতিক শিক্ষা দেওয়া। নৈতিকতার নাটকগুলি সাধারণত মন্দের বিরুদ্ধে ভালোর জয় দিয়ে শেষ হয়। এই ধরনের নাটকে ভাইস নামক চরিত্রের দেখা প্রথম মেলে, যে চরিত্রটি ছিল দুষ্টু এবং হাস্যকর। ভাইস ছিল আধুনিক জোকারের পূর্বসূরি। নৈতিকতা নাটকের উদাহরণ হিসেবে এভরিম্যান এবং দ্য ক্যাসল অফ পার্সিভারেন্সের কথা বলা যায়। নৈতিকতা নাটকের হাত ধরে নাটকে ইন্টারলুডের আগমন ঘটে। ইন্টারলুড হলো নৈতিকতা নাটকের সংক্ষিপ্ত সংস্করণ। দৃশ্যের বিরতির সময় সাধারণত ইন্টারলুড দেওয়া হয়। এটি হাস্যরসযুক্ত সংক্ষিপ্ত পর্যায়ের বিনোদন ছিল এবং কমেডির অগ্রদূত হিসেবে বিবেচিত হতো। ইন্টারলুডের উদাহরণ ছিল জন হেউডের লেখা দ্য ফোর পিস, যা 1497 সালের দিকে পরিবেশিত হয়েছিল। ইংরেজি নাটকের বিবর্তনের চূড়ান্ত পর্যায়ে ছিল শৈল্পিক যুগ। এই সময়কালে নাটকের উদ্দেশ্য নৈতিকতা নির্দেশ করা ছিল না, বরং মানুষের জীবনকে উপস্থাপন করাই ছিল উদ্দেশ্য। এই সময়কালে ইংরেজি নাটক ধ্রুপদী নাটক দ্বারা প্রভাবিত হয়েছিল। 1556 সালে নিকোলাস উদালের লেখা রাল্ফ রয়েস্টার ডয়েস্টার প্রথম কমেডি নাটক ছিল। নাটকটি অঙ্ক ও দৃশ্যে বিভক্ত ছিল এবং দ্বিপদী ছন্দে লেখা হয়েছিল। এই প্রথম কমেডিটি ইংরেজি কমেডির মডেল এবং পূর্বসূরি হয়ে উঠেছিল। প্রথম ট্র্যাজেডি গর্বডুক থমাস স্যাকভিল এবং থমাস নর্থন 1562 সালের দিকে লিখেছিলেন। এটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছিল এবং অঙ্ক ও দৃশ্যে বিভক্ত ছিল। এই যুগের পর ইংরেজি নাটক ধীরে ধীরে নিয়মিত নাটকের আকারে বিকশিত হতে থাকে এবং এলিজাবেথের রাজত্বকালে পরিপূর্ণ বিকাশ লাভ করে, যা আজকের দিন অবধি বর্তমান। তাই ইংরেজি নাটক ধীরে ধীরে লিটার্জিক্যাল থেকে অলৌকিক এবং রহস্য নাটকে, তারপর নৈতিকতা এবং ইন্টারলুডের হাত ধরে ধ্রুপদী মডেলের প্রভাবে বিকশিত হয় এবং অবশেষে নিয়মিত নাটকের আকার ধারণ করে।